ইট ওয়াজ ট্রু। আমরা দেখেছি কিরকম একটা টালমাটাল পরিস্থিতি দুই দলের মধ্যে আমরা দেখেছি, এবং কেউ নিজেকে সভাপতি ডিক্লেয়ার করছে, কেউ সেক্রেটারি ডিক্লেয়ার করছে। সো এই যে জিনিসগুলো, এগুলি কিন্তু একদিনে হবে না। এখন আমরা এটাকে যেভাবেই নামে ডাকি না কেন, এখন একটু হোঁচট খাচ্ছে। আমি বলবো যে হয়তো গণতন্ত্র এখন একটু বিশ্রামে আছে। ইন্টারভেল, আমরা একটা মুভি দেখলে মাঝখানে 30 মিনিটস ইন্টারভেল থাকে, 20 মিনিটস ইন্টারভেল থাকে। আমি মনে করি 5ই জানুয়ারি নির্বাচনের পরে গণতন্ত্র আপাতত একটু বিরতিতে আছে। এখন এই বিরতিটা প্রলং হওয়ার সুযোগ নেই। বিইং এ সিটিজেন আমি ফিল করি যেটা প্রলং হওয়ার সুযোগ নেই। প্রতিটা জায়গা থেকে, প্রতিটা কর্নার থেকে তাকে কিন্তু বলা হচ্ছে যে ইউ শুড গো ফর ইলেকশন। এখন তিনি যখন ভেবে বসেন যে ইলেকশনে গেলে সে পরাজয় হবে, তাহলে কিন্তু প্রবলেম হচ্ছে গণতন্ত্র কিন্তু তখন কিন্তু পালানোর চেষ্টা করবে। কারণ তাকে বুঝতে হবে যে উনি যদি বলেন যে গণতন্ত্র, ইফ শি বিলিভস ইন গণতন্ত্র, তাহলে কিন্তু পরাজয় জয় এই গণতন্ত্রের একটি পার্ট। এই দুটো পার্টকে উনি বাদ দিতে পারবেন না, কারণ গণতন্ত্রের কোথাও লেখা নাই যে রিপিটেডলি হি অর শি উইল বি উইন ইন দ্য পাওয়ার। এখন আমাদের জাহিদ ভাই যে জিনিসটা একটু যেটা মাথায় রাখা উচিত, আসলে আমাদের দেশে তো গণতন্ত্রের যদি আজকে যে আমরা আলোচনা করতে পারছি, এটা কিন্তু সিম্বল অফ ডেমোক্রেসি, লিটিল অফ, খুব ছোট, খুব ন্যারো সেন্সে আমি বলতে পারি। কিন্তু এই ডেভেলপমেন্টটিও কিন্তু হয়েছে এই বিগত এই পলিটিক্যাল পার্টিগুলির কারণে। আপনি কিন্তু এই পলিটিক্যাল পার্টিগুলি যদি এই ডেভেলপমেন্টের মধ্যে না থাকতো, এই প্রক্রিয়ার মধ্যে না থাকতো, তাহলে কিন্তু আজকের এই বাংলাদেশের গণমাধ্যম যে অবাধ স্বাধীনতা ভোগ করছে, আনঅফিসিয়ালি বলুন অফিসিয়ালি বলুন, গণমাধ্যমের একটা অবস্থান সুসংহত হয়েছে। আজকে দেশে শিশু সমাজ বিল্ড আপ করছে। হয়তো আমরা শিশু সমাজের প্রশ্ন নিয়ে অনেক থাকতে পারে, কিন্তু এই যে ইনস্টিটিউশনগুলি কিন্তু আস্তে আস্তে রেজ আপ হচ্ছে, অ্যান্ড দে আর ট্রাইং টু রেজ দেয়ার ভয়েস। এখন আমরা এখানে চারজন বসে কথা বলছি, কিসের জন্য কথা বলছি? গণতন্ত্রের জন্যই বলছি। এবং এই কথা কিন্তু স্কাই ইজ দ্য লিমিট। এই কথা কিন্তু কারণ বেটারমেন্টের শেষ নেই। গণতন্ত্র হাঁটি হাঁটি পা করে মাঝখানে হোঁচট খাবে, পড়ে যাবে, আবার টুনির তেলে ধরা হবে। কিন্তু বাংলাদেশের জনগণের যে স্পিরিটটা আমি মনে করি, তারা প্রতিবার ক্ষেত্রে যেখানে হোঁচট খেয়ে পড়েছে, আবার ওখান থেকে তারা দাঁড়িয়েছে। এই জায়গাটা, এই দৃষ্টান্তটা কিন্তু একমাত্র বাংলাদেশের জনগণ দেখতে পেরেছে। তারা যখন ৭১ শুধুমাত্র একটি রাইফেল নিয়ে একটা আধুনিক সমরাস্ত্র সম্পন্ন দেশের বিরুদ্ধে যুদ্ধ করে এই মানচিত্রটি আঁকতে পেরেছিল রং তুলি দিয়ে, তাদের পক্ষে এনিথিং কুড বি পসিবল। পারভেজ ভাই, আমরা একটা বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে সাব্বির স্যার আপনার কাছ থেকে একটি প্রশ্ন রেখেই বিরতিতে যেতে চাই। যে এই যে পারভেজ ভাই যেটা বলছে যে একটি নির্বাচন প্রয়োজন তারা ফিল করছেন, কিন্তু আমরা কিছু তথ্য যেটা পরিসংখ্যান দেখছি যে 5ই জানুয়ারির আগে সরকারের যে জনপ্রিয়তা ছিল তার চেয়ে এখন অনেক বেশি জনপ্রিয়তা আছে। সরকার কোনোভাবেই মনে করছে না, সরকার বলছে যে তারা কোনো কারণ দেখছে না কেন নির্বাচন, যেহেতু সাংবিধানিক ম্যান্ডেট তাদেরকে 5 বছর দেওয়া হয়েছে। কিন্তু এই যে ধরেন একটা বড় অংশের প্রত্যাশা যে নতুন করে নির্বাচন হোক, আবার অন্যদিকে সরকারের কাছে কোনো ধরনের মনেই হয় না যে নির্বাচনের প্রয়োজন আছে। এই অবস্থানটি থেকে আসলে আমরা গণতন্ত্রকে দুই পক্ষকে কিভাবে মনে করাতে পারবো, যেটা যে শুধুমাত্র আমরা যেটা আলোচনা করছি যে একটি দিনের ভোট নয়, প্রতিদিনের চর্চার মধ্যে আমরা জনগণ কিভাবে দেখতে পারবো যে গণতন্ত্র বাংলাদেশে আছে। দর্শক, একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সাব্বির আহমেদ, একটু জানতে চাইবো যে এই পরিস্থিতিতে আসলে কি আশা করতে পারি আমরা দুই পক্ষ থেকে? আমি আমার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটা বিষয় একটু মন্তব্য করে আমি যেতে চাচ্ছি। একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এসছে রুবায়েত, ফেরদৌস এবং পারভেজ ভাইয়ের বক্তব্যের মধ্যে, যে দলের মধ্যে গণতন্ত্র। দিস ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট আসপেক্টস, যেটা আমাদের বিহেভিয়ারাল পার্ট অফ ডেমোক্রেসি আমাদের দেশের জন্য। এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে দলের মধ্যে গণতন্ত্র মেবি ইট ইজ এ নেসেসারি কন্ডিশন, বাট এটা কিন্তু সাফিসিয়েন্ট না। দলের মধ্যে গণতন্ত্র না থাকলেও একটা দেশ কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারে, যদি সেই দেশের রাজনৈতিক নেতৃত্ব তারা যদি রিয়েলি মিন করে যে আমরা গণতন্ত্র চাই। আমি এইটুকু বলে, ইন্দোনেশিয়া ইজ এ গুড এক্সাম্পল। তারা কিন্তু 98 থেকে শুরু করেছে, আমরা কবে থেকে শুরু করেছি? আমরা কিন্তু 91। ওরা কিন্তু অনেক দূরে গিয়ে গেছে, এত দূরে গিয়েছে যে এটা আমার মনে হয় যে আমার এইখানে বলার সময় নাই বা সুযোগও নাই। সেটা জাস্ট এইটুকু কথা বলে আপনার প্রশ্নে যাচ্ছি। আমরা 91-এ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত জায়গা তৈরি হয়েছে, সেটা হলো যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, যেটা
যেটাকে আমাদের একজন গবেষক বলেছেন, ডক্টর আলী রিয়াজ বলেছেন যে দি এইজ অফ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। তো এইখানে যথার্থ অর্থে যে ক্ষমতার স্টেক হোল্ডারের মধ্যে কিন্তু বহু দল, এখন কিন্তু আপনি বলতে পারবেন না যে এক দলের বাংলাদেশ, বহু দল এই ক্ষমতার স্টেক হোল্ডার। সুতরাং আপনি যে এই ধারা মানে যত জনপ্রিয়তাই হোক না কেন, কিন্তু আমি ইতিহাস সাক্ষী যে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ধারাবাহিকতা থেকে সরে যাবে না, এবং নির্বাচনে আপনাকে টুডে অর টুমরো যেতেই হবে। তা না হলে আপনি আবারও রাজনৈতিক অস্থিতিশীলতাকে আপনি মানে অব্যাহত রাখবেন। বিকল্প কি? বিকল্প হলো আপনি নির্বাচনে না গেলে ইউ নেভার নো যে গণতন্ত্রের দিকে যাওয়ার পরে আবার কিন্তু থাইল্যান্ড সামরিক শাসনের দিকে ব্যাক করেছে, মিশর তার উদাহরণ। সুতরাং বাংলাদেশে যে সেই পরিস্থিতির সৃষ্টি হবে না, এটা কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা বলতে পারি না। এটি একটি বিষয়। কিভাবে আমরা এই তাগিদটা তৈরি করতে পারি তাদের মধ্যে, সেটা তো আমরা তো বলছি। তাগিদ মানে এই বিষয়তে বলা হচ্ছে সব জায়গা থেকে, আপনারা মিডিয়াতে বলছেন, সিভিল সোসাইটির লোকজন বলছে। এখন আমরা যদি মানে রুবায়েত ফেরদৌসের কথা থেকে যদি আমরা একটা ইনডাইরেক্ট সূত্র থেকে যদি আমরা একটা ডাইরেক্ট সূত্রে যাই, যে আমাদের একটা কালেকটিভ প্রেশার তৈরি করা দরকার রাজনৈতিক দলগুলোর উপরে। এখন সেই প্রেশারটা কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা নিয়ে হয়তো আমরা ভাবতে পারি, কিন্তু আমরা বলতে পারি যে স্যার এই যে আমি একটু সংশোধন দিই, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, যেটা হলো ইন্দোনেশিয়ায় আমি গত মাসে গিয়েছিলাম, দেখেছি সেখানে হিউজ করাপশন, প্রচুর প্রবলেম, ঢাকা শহরের মধ্যে যানজট চলছে। আর ইন্দোনেশিয়া একজন কাঠমিস্ত্রির ছেলে রাষ্ট্রপতি হয়েছে, তার মানে পরিবারতন্ত্র থাকলে তার পক্ষে রাষ্ট্রপতি হওয়া সম্ভব ছিল না। কাজে এক ধরনের ডেমোক্রেসি পলিটিক্যাল পার্টির মধ্যে থাকলেই তাকে নমিনেট করতে পারে, যে কারণে সে রাষ্ট্রপতি হতে পারে। আর আমি যেটা বলতে চাই, 1937 সাল থেকে শুরু করে এই বাংলায় আমরা হচ্ছে একটা ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসির প্র্যাকটিস করে আসি। আরও যে নতুন ধরনের প্র্যাকটিস হতে পারে, আমরা কি একবারও এক্সপেরিমেন্ট করেছি? ওটা তো এক ধরনের ফেল হয়ে গেছে, ওর মধ্যেই কেন আটকা পড়ে গেছে। এটা বলে গেটিং দ্য হ্যান্ড ডার্টি। তুমি নতুন কিছু করো, নতুন কিছু এক্সপেরিমেন্ট করো। যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির কথা আসলে কি রিপ্রেজেন্ট করে, তথ্য আছে আমার কাছে। দেখেন 1996 সালে আওয়ামী লীগ 37% ভোট পেয়েছিল, আসন পেয়েছিল পার্লামেন্টের 48%, রিপ্রেজেন্ট করছে না। 2001 সালে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 40% ভোট, আসন পেয়েছিল মাত্র 20% পার্লামেন্টের। 2008-এ বিএনপি 33% ভোট পেয়েছে, পপুলার ভোট, তো পার্লামেন্টে আসন পেয়েছে মাত্র 10%। তার মানে এই যে প্রতি মানুষের যে একটা করে ভোট, সেই প্রতিনিধিত্বের প্রতিফলনও কিন্তু আমাদের পার্লামেন্টে হচ্ছে না। পৃথিবীর অনেক দেশে এটা ভেঙে দিয়ে আনুপাতিক নির্বাচনে গেছে, যেটা ইলেকশন হবে পার্টি ভিত্তিতে, তারপরে কত ভাগ ভোট সে পাচ্ছে সে অনুযায়ী পার্লামেন্টের আসন পাবে। জার্মানি আবার দুটোকে ব্যালেন্স করেছে, যে অর্ধেক 50% হচ্ছে ইলেকটোরাল যে পদ্ধতিতে যাবে পার্লামেন্ট আসন ভিত্তিক, আর বাকি 50 আনুপাতিক হবে। দুটোকে ব্যালেন্স করবার চেষ্টা করি আমরা, কিন্তু কোনো ধরনের এক্সপেরিমেন্টই করিনি। একতরফাভাবে যেটা আমাদের আছে সেটা করবার চেষ্টা করছি। আপনি জানেন আমরা এই এক্সপেরিমেন্টটা একটু বিস্তারিত জানতে চাইবো, কিন্তু যেহেতু বিস্তারিত জানতে চাই একটা বিরতি নিয়ে আসলে আমরা বেশি সময় দিতে পারি। প্লিজ একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু।